নমস্কার ফ্রেন্ডস, আমাদের মধ্যে অনেকেই সায়াটিকার ব্যাপারে শুনে থাকবেন, কিন্তু অনেক মানুষের মধ্যেই ভুল ধারণা থাকে যে এটা ব্যাক পেন। সায়াটিকা অ্যাকচুয়ালি শরীরের একটা নার্ভ। কখনো এই নার্ভ চেপে গিয়ে বা ফুলে গিয়ে এর ব্যথা হয়, যা কোমরের নিচের অংশ থেকে আমাদের পুরো পায়ের পাতা পর্যন্ত হতে পারে। সায়াটিকা নিয়ে অনেক ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে ইউটিউবে বা ইন্টারনেটে, কিন্তু একে নিয়ে কিছু স্পেসিফিক প্রশ্ন থাকে পেশেন্টের, যেই ব্যাপারে পেশেন্ট সঠিক ইনফরমেশন অনেক সময় পায় না। তো আজ এই ভিডিওতে কিছু স্পেসিফিক কোশ্চেন বা ডাউটস যেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। সায়াটিকার কি সিমটমস থাকে? পেশেন্টের রেডিয়েটিং পেন হতে পারে, যেটা কোমর থেকে পুরো পায়ের পাতা পর্যন্ত যায়। এছাড়া পা অবশ অবশ হতে পারে, ঝনঝন করছে, জ্বালা পোড়া করছে, এরকম হতে পারে, বা চলাফেরার মধ্যে একটা অস্বাভাবিকতা পরিবর্তন লক্ষ্য করা যায়। কিছু কিছু পেশেন্টের তো একেবারে সিভিয়ার পেন হতে পারে, এতে তার মাসকুলার উইকনেসও আসতে পারে, সেন্সারি ডেফিসিয়েট চলে আসতে পারে, প্রস্রাব বা ল্যাট্রিনের রাস্তায় প্রবলেম আসতে পারে। সায়াটিকার কারণ কি? প্রথমত এই ব্যাপারে যদি কথা বলি, তাহলে সব থেকে বড় কারণ হচ্ছে প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যাকে কমনলি স্লিপ ডিস্ক বলে। আমাদের শরীরে যে ভার্টিব্রা আছে, ভার্টিব্রা গুলো তো এরকম গুটির মতো সাজানো থাকে। একটা গুটির উপর যখন আরেকটা গুটি থাকে, তার মিডিলে একটা কুশনের মতন অংশ থাকে, তাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলে। এই ডিস্ক চেপে যাওয়ার ফলে নার্ভের উপর চাপ পড়ে, যার ফলে এই সায়াটিকা পেন হয়। দ্বিতীয় ইম্পর্টেন্ট কজ হলো স্পাইনে যে নল থাকে তা পাতলা হয়ে যায়, যার ফলে নার্ভের উপর চাপ পড়ে আর সায়াটিকা পেন হয়। তৃতীয় ইম্পর্টেন্ট কজ হলো স্পন্ডাইলোলিস্থেসিস, এর জন্য নার্ভের উপর চাপ পড়ে, ফলে সায়াটিকা পেন হয়। এবার বলি, সায়াটিকা পেনে কি কমপ্লিটলি বেড রেস্ট নিতে হয়? এটা ঠিক নয় যে সায়াটিকা হলেই কমপ্লিটলি বেড রেস্ট নিতে হবে। যদি অ্যাকিউট স্টেজে থাকে তাহলে 4-5 দিন প্রয়োজন হতে পারে, কিন্তু দীর্ঘদিন ধরে এর প্রয়োজন হয় না। অতিরিক্ত রেস্ট নিলে বরঞ্চ মাসেল উইক হয়ে যেতে পারে, তাতে স্পাইনের আরো ক্ষতি হতে পারে। এছাড়া স্পাইনের মধ্যে যে জয়েন্ট আছে সেগুলো স্টিফ হয়ে যায়। তাই সায়াটিকা হলেই যে বেড রেস্টে যেতে হবে তেমনটা কিন্তু নয়, বরঞ্চ অ্যাক্টিভিটিসকে মডিফাই করুন। হেভি এক্সারসাইজ করবেন না, তবে হালকা ফুলকা চলাচল করুন। এবার প্রশ্ন হলো, সায়াটিকার ব্যথা কি সারা জীবন থাকে? কিন্তু এর যদি সঠিক ট্রিটমেন্ট করেন তাহলে 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই এটা ঠিক হয়ে যায়। কিছু ওষুধ ও এক্সারসাইজের মাধ্যমে এটি ঠিক হয়ে যায়। এটা সারা জীবনের কোনো অসুখ নয়, তবে এক্সারসাইজ প্রতিদিন করা উচিত। এবার প্রশ্ন হলো, সায়াটিকার ব্যথা হলে কি জিমে যাওয়া উচিত? প্রথমেই বলেছি সায়াটিকা সারা জীবনের অসুখ নয়, তবে 6 সপ্তাহ পর যাওয়া যেতে পারে। তবে ওয়েট তোলার আগে কোর মাসেলকে স্ট্রেনথেন করে নেওয়াটা খুবই জরুরি। এবার প্রশ্ন হলো, সায়াটিকার পেন থাকলে কি অফিসে যাওয়া উচিত? যদি এরকম হয় যে অফিসে আপনাকে বসে কাজ করতে হচ্ছে বা অনেকটা রিল্যাক্স হয়ে কাজ করতে পারছেন আপনি, তাহলে করা যেতেই পারে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে বসে কাজ করার সময় যেন স্পাইনাল কর্ড ঝুঁকে না যায়। তার জন্য প্রয়োজনে পার্সোনালি কোনো কুশনের ব্যবহার নিতে পারেন, যাতে কিনা আপনার স্পাইনাল কর্ড একটা সাপোর্টে থাকে এবং আপনি স্ট্রেট বসে কাজ করতে পারেন, বা কম্পিউটার বা ল্যাপটপ এরকম না থাকে যাতে আপনাকে বডি তেড়িয়ে বেরিয়ে এঁকে বেঁকে বা ঝুঁকে আপনাকে কাজ করতে হচ্ছে। সেরকম যদি থাকে আর তার যদি সঠিক ব্যবস্থা করে নিতে পারেন তাহলে কোনো অসুবিধে নেই। তবে আপনার যদি এরকম হয় যে আপনার কাজটা এমনই যে আপনাকে অনেকটা ট্রাভেল করতে হচ্ছে বা এরকম কোনো কাজ করতে হচ্ছে যেগুলো কোমরের জন্য ভালো নয়, সঠিক নয়, যেমন ঝোঁকা, ওয়েট তোলা, হ্যাঁ, বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, এগুলো কিন্তু আপনার জন্য ঠিক হবে না। সুতরাং সেক্ষেত্রে আপনি কয়েকদিন ছুটি নিতে পারেন। এবার প্রশ্ন হলো, সায়াটিকার পেশেন্টের কি সার্জারির প্রয়োজন হয়? সায়াটিকার পেশেন্ট হলেই যে তার সার্জারি করতে হবে এমন কোনো ব্যাপার নয়। যদি এরকম হয় যে সায়াটিকা পেন হচ্ছে কিন্তু পেনটা আপনার কোমরে আছে, অল্প বিস্তর একটু সামান্য নিচে নামলেও সেরকম একটা কষ্ট দিচ্ছে না, বা একটু ব্যথা আছে কিন্তু সেটা ম্যানেজেবল, সেগুলো কয়েকদিন রেস্ট এবং তার প্রপার মেডিসিন আর এক্সারসাইজের মধ্যে দিয়ে এটা কিন্তু ঠিক হয়ে যায়। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কোনগুলো করা বারণ সেগুলোকে মাথায় রাখতে হবে এবং সেটাকে মেনটেন করতে হবে। এমন নয় যে সেরে গেল এবং তারপর সেই
ভুল কাজগুলোই আমরা বারংবার করতে থাকলাম, তাহলে কিন্তু সেটা ফিরে ফিরে আসতে পারে। তাই সুতরাং সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর যদি এরকম হয় যে খুব সিভিয়ার পেন হচ্ছে, মানে কোমর থেকে পায়ের দিকে ব্যথা তো যাচ্ছেই, গেলে যে সার্জারি করতে হবে সেটাও কিন্তু আমি বলছি না, কিন্তু এতটাই সিভিয়ার, পা পুরো অবশ অবশ ভাব হয়ে যাচ্ছে, পা মানে কিছু সেইভাবে ফিলিংসটা আপনাকে যদি কিছু দিয়ে সেন্সরি নার্ভে যদি স্ট্রোক করা হয়, দেখা যাবে সেইভাবে আপনার ফিলিংসটা ফিডব্যাকটা সেভাবে আসছে না, বা আপনার যদি এরকম হয় যে একদম ঝিনঝিন ঝিনঝিন করছে, জ্বালা পোড়া করছে, বা টয়লেট বা পটিতে একটা অ্যাবনর্মালিটি দেখা দিয়েছে, সেভাবে টয়লেট পটির একটা প্রবলেম আসছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সার্জারি করার প্রয়োজন হতে পারে। সেটা অবশ্য ডাক্তাররাই ভালো বুঝবেন, কিন্তু আপনার সার্জারি করার প্রয়োজন হবে। সায়াটিকা থেকে আরাম পাওয়ার জন্য কি কি করা যেতে পারে? সায়াটিকার প্রবলেমের জন্য অর্থোপেডিক সার্জনের কাছে অবশ্যই যাওয়া প্রয়োজন। যখন আপনি যাবেন তখন ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে বলবেন। আপনার মাসকুলার উইকে আছে কিনা, মাসেলে কোনো সমস্যা আছে কিনা, সেগুলো ডাক্তারবাবু ভালো করে টেস্ট করে নেবেন। আপনার ব্লাডের কোনো অসুবিধা আছে কিনা তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেবেন। শেষ পর্যন্ত এমআরআইও করতে বলতে পারে। এই সমস্ত পরীক্ষার পর ডাক্তারবাবু বুঝেই ওষুধপত্র দেবেন, বেল্ট পরার পরামর্শ দিতে পারেন। এতেই আপনার 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ব্যথা কম হতে শুরু করবে। এরপর ডাক্তার কিছু এক্সারসাইজ আর ফিজিওথেরাপি করার পরামর্শ দেবেন, যেগুলো আপনাকে করতে হবে। এবার বলি সায়াটিকা হলে কিভাবে শুলে আপনি একটু আরাম পাবেন। সায়াটিকার প্রবলেম হলে শোয়া নিয়ে একটা সমস্যা হয়, শুয়ে সে কিছুতেই একটু স্বস্তি বোধ করতে পারে না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এইভাবে শুই, মানে সোজা হয়ে শুলাম, কিন্তু এই হাঁটুর নিচে আমি যদি একটা বালিশ এইভাবে দিয়ে রাখি, তাহলে কিন্তু আমার কোমর অনেক বেশি আরামে থাকবে। এইভাবে শুতে পারি। অথবা আমি যদি পাশ ফিরে শুই, তাহলে এইভাবে পাশ ফিরে শুয়ে এই যে এই পায়ের উপরে যদি আমি এরকম একটা বালিশের সাপোর্ট নিই, তাহলেও কিন্তু অনেকটা আরামে থাকবে। ঠিক আছে? কিন্তু আমি যদি বালিশ ছাড়া শুই, তাহলে এখানে একটা স্ট্রেচ পড়ছে, যেটা কিনা দীর্ঘক্ষণ এইভাবে থাকলে সমস্যা হতে পারে। তা সুতরাং আমি যদি এইভাবে বালিশের উপর এইভাবে পাটা রাখি, তাহলে কিন্তু অনেক বেশি আরামে থাকবে। আর আরেকটা পদ্ধতি আছে, কিন্তু আমি একেবারে এই পদ্ধতি রেকমেন্ড করি না, যারা কিনা উপর হয়ে শোয়। উপর হয়ে শোয়াই উচিত না, কিন্তু এরকমও কিছু কিছু ব্যক্তি আছেন যারা কিনা তিনি বলেন যে আমার ইম্পসিবল হয়ে যায় আমি যদি উপর হয়ে না শুই, কারণ এইভাবেই আমার অভ্যস্ত। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে একেবারেই যদি উপায় না থাকে, তাহলে এইভাবে কোমরে এই পজিশনে বালিশ রেখে আমি কিন্তু এইভাবে শুতে পারি। তাহলে সেক্ষেত্রেও কিন্তু কোমর অনেক বেশি আরামে থাকবে এবং রাতের ঘুম ঠিকঠাক হবে। তবে সায়াটিকা পেনে কিছু সতর্কতা অবশ্যই রাখতে হবে। সেটা কি আছে? যে আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করব না, ঝুঁকে কাজ করব না, ভারী জিনিস তুলবো না। আর রাতে যেটা আমরা ঘুমানোর সময় আমাদের যেন আমাদের বডি বেডে যেন ম্যাট্রেস ঠিকঠাক থাকে। ম্যাট্রেস যদি এমন নয় যে ম্যাট্রেস এমন গদিওয়ালা হলো যেটা কিনা একদম দেবে গেল, বা খুবই গদিওয়ালা যেটা একেবারে তুলতুলে যেটা বলে, সেগুলো, বা অনেক স্প্রিং এর মতন থাকে, যেটা অনেক হোটেলেও দেখতে পাওয়া যায়। একটা দিন এক রাতের ঘুমানোতেই কিন্তু অনেক সময় আছে এরকম প্রবলেম দেখা যায় যে খুব প্রবলেম হয়ে গেছে, এরকমও পেশেন্ট আছে, তারপরে দীর্ঘদিন সে ভুগছে। তো সুতরাং এমন ম্যাট্রেস নেওয়া উচিত যেটা কিনা তুলনামূলকভাবে অনেকটা হার্ডি, আর সারফেসটা জানি একদম প্লেন মতন থাকে, এরকম ম্যাট্রেস আমাদের চুজ করা উচিত। এবার সিম্পল 3টে এক্সারসাইজ দেখাবো। যারা এই সায়াটিকা পেনে ভুগছেন তারা যদি এই 3টে এক্সারসাইজ অন্তত করেন, তাহলে অনেকটা আরাম তিনি পাবেন। চলুন শুরু করি। প্রথমে হচ্ছে চিত হয়ে শুয়ে দুটো হাঁটু ভাঁজ করে আমি কোমরকে এইভাবে তুলে 10 সেকেন্ড হোল্ড করব, তারপরে নামিয়ে নেব। এই 10 সেকেন্ডটাকে আপনি বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত করতে পারেন ধীরে ধীরে। এইভাবে তুলবেন, আর যতটা সম্ভব আপনি তুলতে পারেন ততটাই তুলবেন। কাউন্ট করলেন, তারপরে নামিয়ে দিলেন। আচ্ছা, আরেকটি এক্সারসাইজ হচ্ছে হাঁটু ভাঁজ করে আপনি বুকের কাছে এইভাবে টানবেন। প্রথমে একটা পা টেনে 30 কাউন্ট করলেন, নামিয়ে দিলেন, তারপরে
দুটো আরেকটি অপোজিট পা অন্য পাটি তুলে 30 কাউন্ট করলেন, নামিয়ে দিলেন। আর যাদের হাই প্রেসার আছে তারা দুটো পা একসাথে তুলবেন না, ঠিক আছে? এছাড়া তা না হলে দুটো পা একসাথে তুলে 30 কাউন্ট করবেন, তারপরে নামিয়ে দিলেন, হয়ে গেল। আর থার্ড এক্সারসাইজ হচ্ছে উপর হয়ে শুলেন, উপর হয়ে শুয়ে হাত দুটো এইভাবে রেখে পা দুটো জোড়া আর বডিটাকে তুললেন। বডি ওয়েটটা হাতের কনুইয়ের উপরেই থাকবে, মানে হাতের উপরেই থাকবে। এইভাবে জাস্ট বডিটাকে তুলে দিলেন, 30 কাউন্ট করলেন, নামিয়ে দিলেন, ঠিক আছে? একবার আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখুন। পা দুটো জোড়া করে হাতের উপরে বডি ওয়েট রেখে জাস্ট এইভাবে, দেখুন আমার হাতের উপরে কিন্তু বডি ওয়েট রেখেছি, তাতে কি হচ্ছে ওভার স্ট্রেনটা আমার কিন্তু ব্যাকে পড়বে না, ঠিক আছে? এইভাবে আমি 30 কাউন্ট করব এন্ড রিল্যাক্স। এইভাবে 5 বার করব। সব এক্সারসাইজ গুলো আমরা 5 বার করে নেব। তাহলে এই এক্সারসাইজ গুলো করুন, খুব সহজ এক্সারসাইজ। আর যে সতর্কতাগুলো বললাম, যে ঝুঁকবেন না, ভারী জিনিস তুলবেন না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, আর জিমিং, জগিং এই সমস্ত প্রথম অবস্থায় করবেন না। তারপর যখন ঠিক হয়ে যাবে তখন ধীরে ধীরে তার মধ্যে ঢুকতে পারেন, অসুবিধে নেই। তবে ঝুঁকে কাজ করাটা আর ভারী জিনিস তোলাটা কিন্তু আমাদের একটু সতর্কতার সঙ্গেই করা উচিত। কেন কি যে কোনো সময় একটু সমস্যা চলে আসতেই পারে, তো সুতরাং এগুলো একটু সতর্কতার সাথে থাকুন। তো ঠিক আছে, এই পর্যন্ত। আরো ভিডিও, এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণের জন্য বাই বাই।